সেই সময় আমার বাপ ঠাকুর দ্বারা জিন্নার চোখে চোখ রেখে বলেছিল, লাথি মারি তোর পাকিস্তানকে, এই ভারতবর্ষের জমিন আমার বাপ ঠাকুরদা শুয়ে আছে, এই জমিন ছেড়ে আমরা কোথাও যাব না। শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত কমরেড, বাম কংগ্রেসের নেতৃত্ববৃন্দ এবং এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার অভিভাবকবৃন্দ, সবাইকে বাম কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে দু চার কথা বলা। আজকে তো শুনলাম উনি এসছেন, তাই তো ম্যাডাম এসছিলেন তো আজকে? হঠাৎ এতদিন পর ম্যাডাম মিডিয়া বুঝে আসছেন কেন? ম্যাডাম বুঝেছেন হাওয়া খুব খারাপ মিডিয়া বুঝেছেন, মানুষজন বলছে পিসিও হারবে, ভাইপো হারবে, তাই ড্যামেজ কন্ট্রোল করার জন্য পিসি ভাইপো দুজনে মিডিয়া বুঝে এতদিন আসেননি। বিধানসভা নির্বাচন গেল, এতদিন কোথায় ছিলেন? মেটিয়াবুরুজের মানুষের প্রতিদিন যে জীবন জীবিকার যন্ত্রণা, এতদিন আপনি খোঁজ নেননি। যখন বুঝছেন যে মানুষ ভাইপোর বিরুদ্ধে ক্ষেপে লাল হয়ে আছে, আর সেই লালের জায়গা থেকে মানুষ লাল ঝান্ডাকে আঁকড়ে ধরছে, বাম কংগ্রেস সবাই মিলে লাল ঝান্ডাকে আঁকড়ে ধরছে, তখন মেটিয়াবুরুজের মানুষের কাছে এসে আবার নতুন করে মানুষে মানুষে বিভেদ তৈরি করার রাজনীতির খেলা খেলতে এসছে। এটা লোকসভা নির্বাচন। এই নির্বাচনে আমি বাম কংগ্রেসের প্রার্থী আপনাদের কাছে এসেছি, প্রতীকুর রহমান। দেশে একটা সরকার আছে, নরেন্দ্র মোদী সরকার, যারা প্রতিদিন এই ভারতবর্ষের মাটিতে আমার আপনার মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করা যে সংবিধান, যে সাংবিধানিক অধিকার, যে সংবিধানকে তৈরি করার জন্য এই ভারতবর্ষের জমিন আমার অনেক বাপ, অনেক ভাই, অনেক মা, অনেক বোন, অনেক চাচা শহীদের মৃত্যুবরণ করেছে, তারপরে এই সংবিধান আমরা পেয়েছি। এই বিজেপি সরকার সেই সংবিধানকে প্রতিদিন রাবার দিয়ে মুছে ফেলতে চাইছে, বলছে ধর্মনিরপেক্ষতা থাকবে না। বিজেপি বলছে আকিবার 400 পার, 400 চাই আমার। মানুষজন জিজ্ঞেস করলো, তুমি তো এমনি সরকার এসছো, 400-তে কী হবে? বললো যদি আমরা 400 পাই তাহলে লোকসভা আর রাজ্যসভা দুটোতে আমরা মেজরিটি পাবো, আর দুটোতে মেজরিটি পাওয়া মানে ভারতবর্ষের সংবিধানকে আমরা বদলাতে পারবো। আমরা বললাম কেমন সংবিধান বদলাবেন? বললো এক দেশ এক আইন করতে চাই, এক দেশ এক ভোট করতে চাই। আমরা বললাম এক দেশ এক আইন করবেন, ঠিক আছে, সুপ্রিম কোর্ট তো আপনার রায় দিয়েছে, এক দেশ এক মজুরি করতে হবে। কেরলে যে শ্রমিকটা কাজ করে, রাজমিস্ত্রির যে জোগালে কাজ করে, সে প্রতি মাসে 1200 টাকা পায়, আর পশ্চিমবঙ্গে যে জোগালে কাজ করে সে 300 টাকা পাবে কেন? তাহলে এক দেশ এক আইন যদি আপনি করতে চান, যদি আপনার সত্যি 56 ইঞ্চি সিনা থাকে, তাহলে এক দেশ এক মজুরি করুন, ভারতবর্ষের গরিব মানুষ বেঁচে যাবে। না ওগুলে পারি, ওসব করা যাবে না। ধর্মের ভিত্তিতে কিভাবে মানুষকে ভাগ করা যায়? নরেন্দ্র মোদী সরকার 2014 সালে যখন ক্ষমতায় আসবো করছে, তখন এই ভারতবর্ষের মানুষের কাছে নানা রকম প্রতিশ্রুতি দিয়েছিল, বলেছিল महंगाई का जमाना खत्म हो जाएगा, मोदी का जमाना चालू हो जाएगा। আমরা বললাম সেটা কি হবে? বলল সকাল সকাল ঘুম থেকে উঠে পদ্ম ফুলে ভোট দিন, চাল ডাল আলু পেঁয়াজ পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম হু করে কমে যাবে। মানুষ ভোট দিয়েছে, চাল ডাল আলু পেঁয়াজের দাম কমেছে। 2011 সালে আমরা দেখেছিলাম এই রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল, আজকের যে মুখ্যমন্ত্রী মেটিয়াবুরুজে এসছেন, ওই মুখ্যমন্ত্রী তখন বিরোধী দলনেত্রী ছিল, হাতে বড় বড় করে খাঞ্জার মতো থালা নিয়ে বড় বড় করে লেখা ছিল এত দাম খাবো কি। আমি প্রশ্ন করতে চাই তৃণমূলের কাছে, যখন বামপন্থীরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল, তখন আপনি সিপিএম এর বিরুদ্ধে রাস্তায় মিছিল করতে পারেন, আর আজকের বিজেপির বিরুদ্ধে মিছিল করছেন না কেন? কিসের সেটিং হয়েছে? দাদা বারণ করেছে? জিনিসপত্রের দাম বাড়ছে, তৃণমূলের মুখে কোনো কথা আছে? বলেছিল নরেন্দ্র মোদী সরকার বেটি বাঁচাও বেটি পড়াও। আমরা দেখলাম এই সরকারের সময় গোটা ভারতবর্ষের মাটিতে প্রতিদিন ভারতবর্ষের মা বোনদের মান সম্মান ইজ্জত আবরু প্রতিদিন ধুলোয় মিশিয়ে গেছে। আমরা হাতরাস দেখেছি, আমরা মণিপুর দেখেছি, একজন মাকে বিবস্ত্র করে কয়েক কিলোমিটার রাস্তা হাঁটানো হয়, তার উপরে নারকীয় অত্যাচার চালানো হয়। দেশের প্রধানমন্ত্রী যখন ইসরায়েল যখন প্যালেস্তাইনের মাসুম বাচ্চাদের উপরে বোমাবর্ষণ করছে, যখন শয়ে শয়ে বাচ্চা মরে লাশ মেনে গেছে,
ইসরায়েল যখন প্যালেস্তাইনকে প্রতিদিন আক্রমণ করছে, আর আমরা অতীতে দেখেছিলাম এই ভারতবর্ষ বরাবরই প্যালেস্তাইনের পক্ষে ছিল, শুধু প্যালেস্তাইনের পক্ষে নয়। ভারতবর্ষের আগে যখন নেহেরু ছিল, যখন কংগ্রেসের সরকার ছিল, ভারতবর্ষের নীতি ছিল জোট নিরপেক্ষ নীতি। ভারতবর্ষের সরকার যারা গরিব, যারা পিছিয়ে পড়া, যারা শোষিত, যারা বঞ্চিত, ভারতবর্ষের মানুষ তাদের পাশে থাকত। এই ভারতবর্ষের সরকার অতীতে প্যালেস্তাইনের পাশে ছিল। আপনি নরেন্দ্র মোদীর সরকার মণিপুর আপনি দেখতে পান না, রাতারাতি গিয়ে ইসরায়েলের পাশে দাঁড়াতে পারেন। মণিপুর নিয়ে বিজেপি একটাও কোনো কথা বলতে পারে না। কেন? আপনি তো বলেছিলেন সবার ঘরে ঘরে শিক্ষা হবে, আপনি বলেছিলেন স্বাস্থ্য ব্যবস্থার হাল ফিরবে, আপনি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। আমরা দেখলাম সবকা সাথ মানে আম্বানি কা সাথ, আদানি কা বিকাশ, আর সবকা বিশ্বাসের কথা নাইগা বললাম। প্রতিদিন এই ভারতবর্ষের মাটিতে বিজেপি সরকার, আরএসএস এর সরকার, নরেন্দ্র মোদীর সরকার মানুষে মানুষে বিভেদ করতে চাইছে, হিন্দু মুসলমানের নাম করে মানুষে মানুষে আলাদা করতে চাইছে। আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি কোনো পার্টিকুলার কোনো সম্প্রদায়ের প্রধানমন্ত্রী নন। আপনি হিন্দুর প্রধানমন্ত্রী, আপনি মুসলমানের প্রধানমন্ত্রী, আপনি নাস্তিকের প্রধানমন্ত্রী, আপনি খ্রিস্টানের প্রধানমন্ত্রী, আপনি জৈনের প্রধানমন্ত্রী, আপনি বিজেপির প্রধানমন্ত্রী, আপনি সিপিএম এর প্রধানমন্ত্রী, আপনি কংগ্রেসের প্রধানমন্ত্রী, তৃণমূলের প্রধানমন্ত্রী, আপনি সবার প্রধানমন্ত্রী। আপনি যখন ভাষণ দিচ্ছেন, কোনোদিন ভারতবর্ষের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী এই ভাষণ কোনোদিন দেননি। বলছে যদি ইন্ডিয়া সরকারে আসে তাহলে মুসলমানরা সব কিছু ভোগ দখল করবে, যদি ইন্ডিয়া সরকারে আসে তোমার মঙ্গলসূত্র কেড়ে নিয়ে মুসলমানদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। গোটা ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমান বিভাজন করার চেষ্টা হচ্ছে। কেন? জিনিসপত্রের দাম বাড়ছে, আলোচনা করা যাবে না। পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, আলোচনা করা যাবে না। গোটা ভারতবর্ষে 10 লাখ স্কুল আছে, যে স্কুলের শিক্ষকের সংখ্যা মাত্র 1 জন, আলোচনা করা যাবে না। গোটা ভারতবর্ষে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, আলোচনা করা যাবে না। গোটা ভারতবর্ষে সবচেয়ে বেশি যেখানে ছেলেপুলেরা চাকরি করতো রেল, সেই রেলকে আস্তে আস্তে বেসরকারীকরণ করে দিচ্ছে। রেলে কয়েক লক্ষ শূন্য পদ খালি পড়ে আছে, আলোচনা করা যাবে না। ভারতবর্ষের জল, জমিন, জঙ্গল প্রতিদিন আম্বানি আদানিদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে, আলোচনা করা যাবে না। তাহলে কি নিয়ে আলোচনা করবে? বললো কেন হিন্দু মুসলমান নিয়ে আলোচনা করো, কেন রাম মন্দির হবে কিনা, বাবরি মসজিদ হবে কিনা এই নিয়ে আলোচনা করো, কেন? ওরা তো স্লোগান তোলে, এ তো আভি ঝাঁকি হ্যায় কাশী মথুরা বাকি হ্যায়, এই নিয়ে আলোচনা করো। আমরা প্রশ্ন করতে চাই, প্রধানমন্ত্রীর কাজ কি মন্দির উদ্বোধন করা? মুখ্যমন্ত্রীর কাজ কি মন্দির উদ্বোধন করা? মুখ্যমন্ত্রী যদি মন্দিরের ফিতে কাটে, দেশের প্রধানমন্ত্রী যদি মন্দিরের ফিতে কাটে, তাহলে কারখানার ফিতে কাটবে কারা? স্কুলের ফিতে কাটবে কারা? কলেজের ফিতে কাটবে কারা? হসপিটালের ফিতে কাটবে কারা? এই নিয়ে কোনো আলোচনা করা যাবে না। আসলে বিজেপি তৃণমূল ভালো করে জানে, মানুষ যদি অন্ন, বস্ত্র, বাসস্থান আর স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের কথা বলে, তাহলে বিজেপির দোকান বন্ধ হয়ে যাবে। তাই প্রতিদিন ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করো। ওরা দিল্লিতে স্লোগান তোলে, হিন্দি হিন্দু হিন্দুস্তান, মুসলিম যাও পাকিস্তান। আমরা বিজেপিকে প্রশ্ন করতে চাই, কেন যাবে পাকিস্তানে? যদি পাকিস্তানে যাওয়ার হতো 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, তখন ভারতবর্ষের উল্টো দিকে দাঁড়িয়ে জিন্না এই ভারতবর্ষের মুসলমানদের দিকে তাকিয়ে, আমাদের বাপ ঠাকুরদার দিকে তাকিয়ে বলেছিল, হে ভারতবর্ষের মুসলমানরা এসো, তোমাদের জন্য আলাদা রেস্ট করেছি, তোমরা আমাদের দিকে এসো। সেই সময় আমার বাপ ঠাকুরদারা জিন্নার চোখে চোখ রেখে বলেছিল, লাথি মারি তোর পাকিস্তানকে, এই ভারতবর্ষের জমিন আমার বাপ ঠাকুরদা শুয়ে আছে, এই জমিন ছেড়ে আমরা কোথাও যাব না। এই ভারতবর্ষের জমিনে এখনো জামে মসজিদে যখন আজান হয়, তখন আমার বাপ ঠাকুরদারা এই জামে মসজিদে উজু করে নামাজ পড়েছে, এই জমিন ছেড়ে আমরা কোথাও যাব না।